আলিফ আমাকে এইভাবে টেনে নিয়ে আসবে আমি ভাবতেই পারিনি। কেমন যে লাগছে বলে বোঝাতে পারবো না। আলিফ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আলিফ নিজে থেকে বলে উঠল, কি হয়েছে? সকাল থেকে কোনো খোঁজ খবর নেই নেই কেন? আমার উপর কি তুমি রেগে আছো? নেও ঠেলা। কী জবাব দেবো আমি? তবু নিজেকে সামলে নিয়ে বললাম, আসলে তেমন কিছু নয়। আমি আলিফের শান্ত দৃষ্টি ক্রমশ পরিবর্তিত হচ্ছে। মনে হয় রেগে যাচ্ছে। কি করবো এখন? উনি রেগে যাচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ উনি আমার হাতটা ক্রমশ শক্ত করে চেপে ধরছে। ভয়ে লজ্জায় আমি কুঁকড়ে যাচ্ছি। এত রেগে যাওয়ার কি হলো কে জানে। আলিফ বলল, আমি কিছুই চিনি না, আর তুমি একা ঘুরে বেড়াচ্ছ, ব্যাপারটা কি উচিত বলো? এইবার আমার খুব কান্না পাচ্ছে। দেওয়ালের সাথে আমাকে খুব শক্তভাবে চেপে ধরে আছে। পিঠে লোহার মতো কিছু একটা খোঁচা লাগছে। খুব বেশি ব্যথা করছে। আমার চোখে পানি দেখে উনি অবাক হয়ে গেলেন। বেশ ব্যস্ত হয়ে বললেন, কি হলো তোমার? কাঁদছো কেন? সরি, আমি তো মজা করছিলাম, কিছু মনে করো না। আসলে সকালের পর থেকে তুমি আমার আশেপাশেও যাওনি, তার জন্য একটু রাগ হয়েছিল। আমার এমনটা করা উচিত হয়নি। আই এম এক্সট্রিমলি সরি। এই লোক তো একাই বকবক করে যাচ্ছে, আমার কোনো কথাই শোনার নাম নেই। আমি আস্তে করে বলে উঠলাম, আমার কিছু হয়নি, মানে আমি রাগ করিনি। দেওয়ালের থেকে কিছু একটা পিঠে ফুটেছে মনে হয়। আলিফ বেশ ব্যস্ত হয়ে আমাকে পিছন থেকে ঘুরিয়ে দিল। পিঠের ক্ষত জায়গাটা হাত দিয়ে বোঝার চেষ্টা করছে কেমন ক্ষত হয়েছে। আমারও বেশ ব্যথা লাগছে। এইবার আলিফ সত্যি অনেক বেশি রেগে গেল। তারপর ধমকে সরে বলল, এত সময় বলনি কেন? অনেকটা কেটে গেছে। ওষুধ এসো, ওষুধ লাগিয়ে দিচ্ছি তোমাকে। বাড়িতে ওষুধ আছে তো? আমি উপর নিচে মাথা নেড়ে বললাম যে আছে। উনি বেশ তাড়াহুড়ো করে আমাকে কোলে তুলে নিল। এটা কেমন হলো? কেটেছে পিঠে, কোলে নেওয়ার কী আছে বুঝলাম না। আমি বলে উঠলাম, আরে আমার পিঠে কেটেছে, পা তো ঠিক আছে, আমি হেঁটেই যেতে পারবো তো। আমার কথায় উনি ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলল না। কি খেলে মানুষ কথায় কথায় রাগ করে কে জানে। উনি আমাকে কোলে নিয়ে কি বিছানায় বসিয়ে দিল। তারপর ওষুধ খুঁজতে লাগলো। আমি বললাম, ওষুধ ড্রয়ারের ভিতরে আছে। উনি কথায় জবাব না দিয়ে ওষুধ নিয়ে আসলেন। তারপর রাগী গলায় বলে উঠল, কি হলো? জামাটা খোলো, না হলে কি করে ওষুধ লাগাবো? এই কেমন জাল! ওনার সামনে আমি জামা খুলবো নাকি? কাল কোন দুঃখে যে 3 পিস পরতে গেছিলাম কে জানে। আর কী সব বলছে উনি? ওনার কি কোনো লজ্জা নেই নাকি? আমি কাপা গলায় বললাম, না, আমি জামা খুলবো না। আপনি আমাকে আপনি আমাকে দিন, আমি লাগিয়ে নেব। আলিফ কিছু না বলে ঘরে কিছু একটা খুঁজতে লাগলো। তারপর ওনার কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেয়ে আমার পাশে এসে দাঁড়ালো। কাছে দিয়ে উনি কি করবেন? আমাকে খুন করবেন নাকি? কাছে দিয়ে কি মানুষ খুন করা যায়? আমি কিছু একটা বলতে চাচ্ছিলাম, কিন্তু আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে পিছন দিকে ঘুরিয়ে দিল। তারপর উনি ক্ষত জায়গার আশেপাশে বেশ খানিকটা জামা কেটে ফেললেন। আমি চিৎকার করে বলে উঠলাম, এটা আমার সব থেকে পছন্দের জামা, আপনি এইভাবে কেন কেটে দিয়ে ফেললেন? উনি এমন একটা ভাব নিলেন যেন কিছুই হয়নি। আমি ওনার বাহুর কাছে শার্ট খামচে ধরলাম। তারপর রাগী গলায় বললাম, কেন এমন করলেন? আমার পছন্দের জামা কেটে কেন ফেললেন? উনি আমাকে আবারও পিছনের দিকে ঘুরিয়ে দিয়ে কাটা জামাটা ব্যান্ডেজ করে দিলেন। তারপর সিরিয়াস হয়ে বললেন, রেডি হয়ে এসো, তোমাকে একটা ইঞ্জেকশন করিয়ে নিয়ে আসি। আমি ছোটোবেলা থেকেই সুই খুব ভয় পাই না। এখন ইঞ্জেকশন করতে গেলে তো ওরে বাবা না, আমি কিছুতেই যাব না, একটুও না। আমি তড়িঘড়ি করে বললাম, আমি যাব না। আলিফ আমার দিকে এমনভাবে তাকালো যেন আমাকে বশ করে দিবে। কিছু না বলে রেডি হয়ে নিলাম। কি যন্ত্রণা! ওনার সাথে চুপচাপ কথা না বলে হেঁটে যাচ্ছি। বাড়ি থেকে 2 মিনিট পর একটা ওষুধের দোকান, সেখানেই গেলাম আমরা। তারপর একটা টিটেনাস ইঞ্জেকশন করলাম। পুরনো লোহার টিন এসব কিছুতে কাটলে ইঞ্জেকশন করতে হয়, আর ভালো লাগে না। ইঞ্জেকশন পুশ করার সময় আমি আলিফের হাত ধরেছিলাম। আলিফ অবশ্য এসব নিয়ে কিছু বলেনি। বাড়ি আসার পথে আলিফ আমাকে বাড়ির সামনে রেখে কোথায় একটা চলে গেল। আমি জিজ্ঞেস করার আগে তিনি বড় বড় পা ফেলে উদা হয়ে গেলেন। পিঠে একটু ব্যথা করছে। এই দোকানদার কাকু আবার কতগুলো ওষুধও দিয়েছেন, যত সব ফাউল। আমার ওষুধ খেতে একদমই পছন্দ না। ঘরে ঢোকার সময় মায়ের সাথে দেখা হলো। মায়ের সাথে পাশের বাড়ির ভাবিও আছে। আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। মাও বেশ খুশি হয়ে আছে। কিন্তু কেন? ভাবি আমাকে দেখে বলে উঠল, নন্দিত আজকাল হাঁটতেই পারে না, বরের কোলে উঠে ঘুরতে হয়। এত সময় পর বুঝলাম আমাকে দেখে হাসার কারণ কি। এই আলিফের বাচ্চাকে নিয়ে আর পারি না। এখন আমারই লজ্জা পাওয়া লাগছে। কোনো কথা না বলে চুপচাপ রুমে চলে এলাম। তারপর আলিশাকে কল দিয়ে সব কিছু বললাম। নেও, উনিও এখন হাসছে আর বলছে ভাইয়া ভাবির প্রেমে পড়েছে। আলিশার সাথে কথা বলা শেষ করে মায়ের কাছে গেলাম। মা হাসি মুখে আমার মাথায় হাত বুলিয়ে দিল। মা বাবা সন্তানের সুখেই খুশি থাকে। দুপুরে পরে আলিফ এক গাদা কাপড় নিয়ে বাড়িতে ফিরল। মা আব্বুর জন্য আর একদম আমার পছন্দের জামাটার মতো একটা জামা। আমি জামাটা দেখে খুব খুশি হলাম। তারপর ওনাকে প্রশ্ন করলাম, কোথায় পেয়েছেন? একদম
একরকম তো। আলিফ কিছু না বলে মুচকি হাসলো। এই ছেলের হাসি দেখে তো আমার হার্টবিট মিস হবে শিওর। উনি সুপরিকল্পিতভাবে আমাকে মারতে চাইছে। সেদিনটা বেশ ভালোই কেটে গেল। ওষুধের প্রভাবে পিঠের ব্যথাটাও কমে এসেছে। পরের দিন সকালে আলিফ আমাকে ডেকে নিয়ে বলল, মুনমুন, আজ আমাকে ফিরতে হবে, অফিস থেকে জরুরি কাজে ডেকেছে, তুমি চাইলে থাকতে পারো, তবে আমি তোমাকে সাথে নিয়ে যেতে চাই। কি সুন্দর বুদ্ধি, ওনার সাথে নিয়ে যেতে চাই, যত সব। এখন চলো ওনার সাথে। সকালের খাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম। মা আব্বু অনেক থাকতে বলল, কিন্তু আলিফ তাদের বুঝিয়ে বলল ছুটি পেলে আবার নিয়ে আসবে। সকলকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম। বাসের ভিতর আমি জানালার পাশে বসলাম। রাতে ঘুম কম হওয়ার জন্য কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। চোখ খুলে দেখলাম আমি আলিফের গাড়ির উপর মাথা রেখে ঘুমিয়ে আছি। আমাকে উঠতে দেখে আলিফ মুচকি এসে বলল, ঘুম ভেঙেছে তাহলে? আমি নিঃশব্দে মাথা নাড়ালাম। আলিফ খুব যত্ন করে আমাকে বাস থেকে নামতে সাহায্য করলো। এই সামান্য কেয়ারটুকু যে মেয়েদের মনে কীরকম প্রভাব ফেলতে পারে তা আজ আমি খুব ভালো করে বুঝতে পারছি। আলিফ বাড়ির সকলের জন্য কিছু খাবার কিনে নিল। আমি ওনার কাজে বেশ অবাক হলাম। উনি অবশ্য আমাকে তেমন কিছু বলার প্রয়োজন মনে করলেন না। একটা রিক্সা ডেকে তাতে চড়ে বসলেন আমাকে নিয়ে। আমি মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে রইলাম। কেন যে রাগ হচ্ছে বুঝতে পারছি না। উনি খাবার কেনার সময় আমাকে কিছু বলেনি, তাই হয়তো। রিক্সায় ওঠার পর বললেন, জানো মুনমুন, আমি বাড়ি থেকে কোথাও গেলে সাথে কিছু নিয়ে ফিরি, এতে করে বাড়ির সকলে খুশি হয়। তেমন একটা টাকা তো খরচ হয় না। আমার মুখে নিমিষে এক চিলতি হাসি দেখা দিল। আলিফ কি আমার মনের কথা বুঝতে পারে? সত্যি প্রথম প্রেমে পড়ার অন্যরকম অনুভূতি। আর তার যদি হয় হালাল, তাহলে তো কথাই নেই। বিয়ের আগে কোনো সম্পর্কে পবিত্র হয় না, হারাম কোনো কিছুই আসলে পবিত্র হতে পারে না। আমি মুচকে হাসছি দেখে আলিফ আমার হাতটা ওনার হাতের ভিতর আবদ্ধ করে নিল। তারপর মুচকি এসে বলল, কি হলো, হাসছো যে? আমি মুখে কিছু না বলে ডানে বায়ে মাথা নাড়ালাম। আলিফ আর কিছু জানতে চাইল না। সারা পথ উনি আমার হাত ধরেছিল। আমি অবশ্য নিষেধ করিনি, কারণ আমার নিজেই খুব ভালো লাগছিল। আলিফেরও হয়তো ভালো লাগছিল, না হলে সারা পথ কি কেউ হাত ধরে থাকে নাকি? বাড়িতে আসতে আলিশা দৌড়ে এলো। শাশুড়ি মাও এলেন। শ্বশুর আব্বু এখন বাড়িতে নেই। শত হলেও নিজের ছেলের উপর কি কেউ রাগ করে থাকতে পারে? আপু নাকি ওই দিনের পর দিনে ফিরে চলে গেছে। লোকেরা তাকে নিয়ে নানান কথা বলছিল। আসলে এইসব লোকেদের কোনো কাজ নেই মনে হয়, কারোর সাথে কী সম্পর্ক না জেনে সমালোচনা করতে থাকে। আমাদের দেখে আলিশা মুচকি এসে বলল, কিরে ভাইয়া, ভাবিকে পেয়ে বুঝে আমাকে ভুলে গেলি? এখন তো তোর মনেই থাকে না আমার কথা। আমি ওর এমন কথায় বেশ অবাক হলাম। আলিশা তো এমন মেয়ে নয়। বিয়ের পর থেকে আলিশা আমাকে সব থেকে বিশেষ সাপোর্ট করেছে এই বাড়িতে, যা আমি আলিফের থেকেও প্রথম দিকে পাইনি। আলিফ মুচকি এসে খাবারের প্যাকেটটা আলিশার হাতে দিল। আলিশা সেখান থেকে একটা বের করে আমার মুখের সামনে ধরে বলল, এই নাও, খাও তুমি। আমি তাড়াতাড়ি ফুফু হতে চাই, তাই ঘুষ দিচ্ছি। আমি ভেবেছিলাম তোমার বড় হয়তো আমার জন্য কিচ্ছু আনেইনি। এইটার অর্ধেক তুমি খাও আর বাকিটা ভাইয়াকে খেতে বলো, ভালোবাসা বেড়ে যাবে। হি হি। আলিফ আলিশা থেকে একটু রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। আলিশার তাতে কোনো পরিবর্তন হলো না। সে আমাদের খাইয়ে দিয়ে নিজের কাজে চলে গেল। যাওয়ার আগে অবশ্য ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলেছে। শাশুড়ি মা রান্নাঘরে কী সব করছে। আমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রান্নাঘরে গিয়ে শাশুড়ি মাকে বললাম, মা, কোনো কাজ করা লাগলে আমার কাছে দেন, আমি করছি। শাশুড়ি মা রাগী গলায় বলল, আমাকে এতটা খারাপ ভাবারও দরকার নেই। এত দূর থেকে ফিরে এখনই নতুন বউকে দিয়ে রান্না করাবো? এতটা খারাপ শাশুড়ি হয়ে যায়নি আমি। ঘরে গিয়ে বিশ্রাম নেওয়া হোক। ওনার কথায় আমার বেশ হাসি পেল। আমাকে কথাগুলো বলছে, তবে সোজা সাপটা ভাবে না। কি লোক রে বাবা। রান্নাঘর থেকে বেরিয়ে ঘরে চলে এলাম। আলিফ তখন খাটে হেলান দিয়ে বসে আছে। আমি দেখে মুচকি একটা হাসি দিল। কি লোককে জানে, এমনই আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছি, আর এখন এমন হাসি দিল তো পাগল হয়ে যাবো। আমিও খাটে গিয়ে বসলাম। আলিফ কিছু একটা ভেবে ফট করে আমার হাত ধরে ফেললো। এমন কাজে আমি বেশ অবাক হয়ে গেলাম। তারপর শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। ওনার চোখের দিকে তাকানো আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছে। কিছু সময় পর আলিফ নিজে বলে বসলো, দেখো মুনমুন, তুমি খুব ভালো সুন্দর একটা মেয়ে। আমার তোমাকে পছন্দ হয়নি এমনটা নয়। আসলে মা আব্বু আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলবে, আবার তোমাদের কাছে টাকাও দাবি করবে, এমনটা আমি ভাবতে পারিনি। আম্মু আব্বু কখনো আমাদের এমনটা শিক্ষা দেয়নি। ওনার যে কেন এত বদলে গেল কে জানে, তবে ওনারা সত্যি খুব ভালো। তুমি আস্তে আস্তে বুঝতে পারবে মা আব্বু কেমন। আমি এতদিন তোমাকে স্ত্রীর প্রাপ্য অধিকার দিইনি, কারণ আমি কিছুতেই এটা মানতে পারছিলাম না। তুমি আমাকে দয়া করে মাফ করে দাও, আর আমাকে একটু সময় দাও, আমি ঠিক সব কিছু মেনে নিব। করুণ চোখে আলিফ আমার দিকে তাকিয়ে আছে। সত্যি তো, কেউ যদি না জানে যে তার বিয়ে, তাহলে তো রাগ করাই স্বাভাবিক। আমি আলিফের হাতের উপর আমার অন্য হাতটা রাখলাম। স্ত্রী তার স্বামীকে আশ্বস্ত করছে, এর থেকে ভালো কিছু আর কি হতে পারে? হয়তো না, আবার হতেও পারে, আমি জানি না। আমি আলিফের হাতের উপর হাত রাখার পর উনি আমাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরলো। আমার খুব ভালো লাগছে, তবে হাতটা একটু জোরে জোরে ড্রাম বাজাচ্ছে, এই আর কি। কিছু সময় পর আলিফ বলল, তুমি একটু ঘুমিয়ে পড়ো, দুপুরে উঠে গোসল করে নিও। রোদ থেকে এসে গোসল করলে শরীর খারাপ হয়ে যাবে।
আমি মুচকি এসে বালিশে মাথায় এলিয়ে দিলাম। কখন যে ঘুম চলে এলো নিজে বুঝতে পারলাম না। ঘুম ভেঙে দেখলাম আমি কারো বাহুর মাঝে খুব দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে আছি, আর এই বাহুর মালিক আলিফ ছাড়া আর কেউ নয়। স্বামী স্ত্রী এমন কাছাকাছি থাকবে এটাই তো স্বাভাবিক। আমি নড়বার চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হলো না। বাধ্য হয়ে ওইভাবে শুয়ে থাকতে হলো। চোখ জোড়া আবারও বন্ধ করে নিলাম। কারো ঠোঁটের উষ্ণ স্পর্শ কপালে লাগতে চোখ মেললাম। নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আলিফ মুচকি এসে বলল, যাও গোসল করে এসো, তারপর আমি যাব। আমি তড়িঘড়ি করে বলে ফেললাম, না। আলিফ শয়তানি হাসি দিয়ে বলল, তাহলে তুমি কি চাও একসাথে গোসল করতে? আমি রাগী চোখে ওনার দিকে তাকালাম। ওনার দিকে তাকাতে উনি চোখ মারলেন, মানে এক চোখ বন্ধ করে আবার খুললেন। আমার এখন লজ্জা লাগছে। দৌড়ে একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেলাম। উনি যে এত লজ্জা দিতে পারে আমি একটুও বুঝতে পারিনি। গোসল করার পর খেয়াল করলাম আমি শুধু শাড়ি নিয়ে এসেছি। এখন কি করব? গা মোছার জন্য তো কিছু একটা লাগবে নাকি? দরজা খুলে যদি দেখি উনি হুলো বেড়ালের মতো উৎ পেতে বসে আছে, এই না খুবই লজ্জার ব্যাপার হয়ে যাবে। ভিজা শরীরে শাড়িটা পেঁচিয়ে নিলাম। দরজা খুলে বাইরে আসতে দেখলাম উনি সেই বসেই আছে। আয়নাতে খেয়াল করলাম আমার শাড়ি লেগে লেগে আছে, মানে কিছু জায়গায় ভিজে গেছে আর কি। আলিফ হঠাৎ করে আমার দিকে এগিয়ে আসলো। আমি পিছন দিকে যেতে যেতে দেওয়ালে আটকে গেলাম। উনি খুব যত্ন করে আমার কপালে লেগে থাকা চুলগুলো কানের কাছে গুঁজে দিলেন, তারপর চোখের পাপড়ির উপর চুমু খেলেন। আমি লজ্জায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। ওনার নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আলিফ নিজের ঠোঁট জোড়া ক্রমশ আমার ঠোঁটের দিকে এগিয়ে আনছে। একসময় তার দূরত্ব শূন্যে গিয়ে ঠেকলো। এটা কেমন অদ্ভুত অনুভূতি আমার জানা নেই, তবে আমি আলিফকে এইভাবে কাছে পেতে চাই, হয়তো এর থেকেও ঘনিষ্ঠভাবে। কিছু সময় পর আলিফ আমাকে ছেড়ে দিল, তারপর কপালে একটা চুমু দিয়ে বলল, শাড়িটা পাল্টে নতুন শাড়ি পরো আর গা মুছে ফেলো, ঠান্ডা লাগবে। আমি মুখ ফসকে বলে ফেললাম, এত সময় আর ঠান্ডা লাগেনি মনে হয়। আলিফ কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে রইল, তারপর কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিচে গেলাম। শ্বশুর আব্বু সন্ধ্যার আগে বাড়িতে আসবেন না। শাশুড়ি মা আর আলিশা খাবার সাজিয়ে রাখছে দুপুরের জন্য। আমিও উৎপর সাথে হাত লাগালাম। আলিফ গোসল শেষ করে একটা কালো টি শার্ট পরে বাইরে এলো। ওনাকে খুব সুন্দর লাগছে, দেখতেও ইচ্ছে করছে, তবে লজ্জা তাকাতে পারছি না। আলিফ আমার অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। আলিশা ব্যাপারটা লক্ষ্য করে বলল, মা দেখো তোমার ছেলে পাগল হয়ে গেছে। ভাবির দিকে তাকিয়ে মুচকি হাসছে। শাশুড়ি মা রাগী চোখে আলিশার দিকে তাকালো। আলিশা ভেঙচি কেটে খাওয়ার দিকে মন দিল। আলিফ বেশ ভাব নিয়ে বলল, জানো মা, ভেঙচি কাটে বাদরে। হা হা, লেজ ছাড়া বাদররাও ভেঙচি কাটে। শাশুড়ি মা রেগে বললেন, তোদের কতবার বলতে হয় যে মানুষকে কোনো পশুর নামে ডাকতে হয় না? আল্লাহ মানুষকে আশারুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। কাউকে এসব বলে ডাকলে আল্লাহ রাগ করেন। কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে, তুমি আমার বান্দাকে এসব নামে কেন রেখেছো? আমি কি তাকে কুকুর বা কোনো পশু হিসেবে সৃষ্টি করেছি? তখন কি জবাব দিবি তোরা? আলিফ কিছু না বলে খেতে লাগলো। শাশুড়ি মা তো বেশ ধার্মিক আছে। খাওয়া শেষ করে আলিশার সাথে ছাদে গেলাম। সারা বিকাল আলিশার সাথে গল্প আর দুষ্টুমি করে কাটলো। নতুন হলেও কত সহজে আমি ওদের সাথে মিশে গেছি, খুব ভালো লাগছে। ওই বাড়ি থেকে ফিরে মাকে কল করে বলেছিলাম আমরা আল্লাহর রহমতে সুস্থভাবে পৌঁছাতে পেরেছি। আলিশা সত্যি খুব ভালো একটা মেয়ে, অনেক মিশুক। আলিফ বেশ কয়েকবার ছাদে এসে দেখে গেছে, তবে আমাকে ডাকতে পারেনি। সন্ধ্যা দিকে আলিফ মসজিদে নামাজ পড়তে গেল। আমরাও সকালে নামাজ শেষ করলাম। শ্বশুর আব্বা নামাজের একটু পর বাড়িতে ফিরলেন। আমি তাকে সালাম দিলাম। সে স্বাভাবিকভাবে উত্তর দিল, তারপর হাসি মুখে বলল, তোমাদের বাড়ির লোকেরা কেমন আছেন? আমি জবাবে বললাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে তো? উনি মাথা নেড়ে জবাব দিলেন, তারপর ঘরের দিকে চলে গেলেন। আমিও ঘরে এসে বসে কি করব ভাবতে লাগলাম। সকলের জন্য চা বানালে মন্দ হয় না। গরম গরম চা এখন খেতে বেশ ভালোই লাগবে। কথাটা মাথায় আসতে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরের পাশের ঘরটাতে শ্বশুর আব্বু শাশুড়ি মা থাকেন। রান্নাঘরের দিকে এই ঘরের কথা স্পষ্ট শুনতে পাওয়া যায়। চা বানানোর সময় কানে এলো আলিশা ও আব্বু কথা বলছে। আব্বু চুপে আছে, আলিশা ওনাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। স্বাভাবিক সুরে আলিশা বলে চলেছে, আব্বু তুমি আমাদের সবসময় মিলে মিশে থাকতে শিক্ষা দিয়েছো। আমি সেদিন সকলের সামনে তোমাকে অপমান করতে এই কথাগুলো বলিনি। আসলে আব্বু প্রথম দিকে ব্যবহারটাই মানুষের প্রতি ধারণা সৃষ্টি করে। তুমি নতুন বউকে রেখে আমাকে শাড়ি দিয়েছো, হয়তো ভেবেছো ভাবি অনেক শাড়ি পেয়েছে, আমার হয়তো খারাপ লাগছে, কিন্তু না, বিয়েতে তো অনেক শাড়ি পাবে, এটাই স্বাভাবিক। এত শত শাড়ি থাকলেও পার্থক্য কিন্তু থেকেই যায়। ভাবির মনে এটা গেঁথে যাবে যে তুমি সেই নতুন বউ থাকা অবস্থায় তাকে বাদ দিয়ে আমাকে শাড়ি দিয়েছো। আর যেসব লোক আমাকে তোমার কাছে খারাপ বানাচ্ছিল তারাই ভাবির কানে কথাটা বিষিয়ে দিত, ওরাই কথাটা তুলতো। দেখো আব্বু, আমি সারা জীবন এই বাড়িতে থাকবো না। একটা মেয়ের জন্য এটাই স্বাভাবিক। চাইলেও তোমাদের সেভাবে খেয়াল রাখতে পারবো না। তো ভাবি তোমাদের দেখাশোনা, সেবা যত্ন ইত্যাদি করবে। ভাবি কি চাইলেও তার মা বাবাকে এখানে এনে রাখতে পারবে, বা তারাও এখানে আসতে চাইবে না। তেমনি তোমরাও
ভাবো, ওর সামনে এভাবে শুধু আমাকে শাড়ি দেওয়াটা কি উচিত ছিল? আমি অন্যায় ব্যবহার করেছি তোমার সাথে, আমার জন্য তুমি লোকের কাছে কথা শুনেছ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। একটা মেয়ে কী করে এতটুকু বয়সে এতটা বুঝতে পারে আমি জানি না, তবে এই সামান্য ব্যাপারটা অনেক বয়সের লোকেরও বুঝতে পারে না। এত সময় চা হয়ে গেছে, চা নিয়ে ওই ঘরে গেলাম, দেখলাম শ্বশুর আব্বু আলিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আমার সেই ছোট্ট মেয়েটা কবে এত বড় হয়ে গেল। আব্বুর চোখে পানিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলাম। যে কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হয়, এটাই ইসলামের নিয়ম, কিন্তু আমরা তেমন কেউই এটা মেনে চলি না। শ্বশুর আব্বু চা পেয়ে খুব খুশি হলেন, চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিলেন, তারপর আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমার আজ সত্যি খুব ভালো লাগছে। এমন সময় আরিফ বাড়িতে এলো, সেও আমাদের সাথে আড্ডায় যোগ দিল। সকলে রাতের খাবার শেষ করে নিজেদের ঘরে চলে আসলাম। আরিফ আমার কাছে অনেক আবদার করে বলল, মুনমুন চলো না আজ দুজনে মিলে এশার সালাত আদায় করি। আমিও মাথা নেড়ে সম্মতি দিলাম। নামাজ শেষ করার পর আলিফ এক অদ্ভুত আবদার করে বসলো, আমার হাত ধরে বলল, মুনমুন আজকে আমি তোমাকে নিজের করে পেতে পারি? আমি সত্যি আমার বউকে ভালোবেসে ফেলেছি, তোমাকে খুব ভালোবাসি। আমি খুশিতে লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজতে লাগলাম। অবশেষে আলিফের বুকের ভিতর মুখ লুকিয়ে বসে রইলাম। আলিফ আমার এমন আচরণে বুঝে গেল আমি ওকে নিজের করে পেতে চাই। আলিফ মুচকি হেসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাকে করে তুলে নিলেন, তারপর বিছানায় নিয়ে গেল। অন্ধকার রাত আরও একটি হালাল এবং পবিত্র সম্পর্কের পূর্ণতার সাক্ষী হয়ে রইল।